ওকে তাহলে ফেরদৌস ভাইকে বিনীতভাবে বড় ভাই হিসেবে অনুরোধ করবো, প্লিজ কিপ সাইলেন্ট প্লিজ। যদি কোনো কারণে আমি ভাইয়ের সাথে কিন্তু আমার মনের মিল পেরে গেছে গা, আপনি কনসালটেশন ব্রেক করবেন আমার বারবার বুঝা যাইতেছে, বারবার এই ডেটে করবেন আপনার কথা যাবে গিয়ে হইয়া। আচ্ছা বলেন, আমি বলেন আপনার যদি মানে মানে কথা শুনতে মন না চায় সাথে উঠে যাবে, এটা আপনার কাছে আমার প্লিজ অনুরোধ। ওকে, যে কোনো একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো সচল থাকার জন্য দুইটা প্রতিষ্ঠানের ভূমিকা জরুরি। নট অনলি বাংলাদেশ বাট অলসো এভরি কান্ট্রি মোর দেন 1 সেকেন্ড স্টে করতে পারবে না কোনো দেশ। 1 নাম্বার প্রতিষ্ঠান হচ্ছে ব্যাংক, 2 নাম্বার প্রতিষ্ঠান হচ্ছে ইন্স্যুরেন্স। বাংলাদেশে সর্বমোট ব্যাংক আছে হচ্ছে 63টা। এই 63টা ব্যাংককে মনিটরিং করে হচ্ছে বিবি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে টোটাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে মনিটরিং করে IDRA, সংক্ষিপ্ত হচ্ছে ইদ্রা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অ্যান্ড অথরিটি। বাংলা হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কেউ যদি কোনো ব্যাংক অথবা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত করতে চায় সরাসরি সরকার বরাবর আবেদন করতে হয়। সরকার যদি আবেদনটা মঞ্জুর করে ফাইলটা অর্থ মন্ত্রণালয়ে যায়। অর্থ মন্ত্রণালয় অনেকগুলো শর্ত দেয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে গভর্নমেন্টকে 500 কোটি টাকা জামানত দিতে হয়। এই জামানতটা হচ্ছে নন রিফান্ডেবল ফান্ড, অফেরতযোগ্য। ইন্স্যুরেন্স কোম্পানি ওপেনিং করার জন্য জামানত হিসেবে দিতে হয় 550 কোটি টাকা। এই 550 কোটি টাকা এটাও নন রিফান্ডেবল ফান্ড, অফেরতযোগ্য, ফেরত পাবে না। প্রশ্ন হলো হাফিজ ভাই, ফেরত কেন পাবে না? ব্যাংক এবং ইন্স্যুরেন্স দুইটাই আর্থিক প্রতিষ্ঠান, পাবলিক রিলেটেড ট্রানজ্যাকশন করে। কোনো একটা ব্যাংক অথবা ইন্স্যুরেন্স যদি ফলস করে, গভর্নমেন্ট যেন পাবলিককে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিতে পারে, এই জন্য 500 কোটি ব্যাংকের জন্য, 550 কোটি ইন্স্যুরেন্সের জন্য রিজার্ভে রেখে দেয় বাংলাদেশ ব্যাংকে। ওকে, ব্যাংক হচ্ছে একটা রাষ্ট্রের জন্য অর্থনীতির হার্ট ছাড়া কি একটা মানুষ বাঁচবে? ইন্স্যুরেন্স হচ্ছে একটা রাষ্ট্রের অর্থনীতির কিডনি, ম্যাডাম ওখানে এসে বসার জন্য। ইন্স্যুরেন্স হচ্ছে একটা রাষ্ট্রের অর্থনীতির কিডনি। হার্ট এবং কিডনি ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, ব্যাংক এবং ইন্স্যুরেন্স ছাড়া একটা রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি ঠিক থাকতে পারে না। হার্ট কিডনির মতো ব্যাংক এবং ইন্স্যুরেন্স একটা রাষ্ট্র ঠিক থাকার জন্য জরুরি। ব্যাংক হচ্ছে একটা রাষ্ট্রের অর্থনীতির ছোট ভাই, ইন্স্যুরেন্স হচ্ছে একটা রাষ্ট্রের অর্থনীতির বড় ভাই। কিভাবে ছোট ভাই বড় ভাই আমি আপনাদেরকে তথ্য পাত্র সহ দেখাবো। আমরা সবাই কি হাফিজ ভাই পাবলিক না? পাবলিক আমরা সাধারণত কি করে থাকি? পলিসি করি। ধরেন আপনি নিয়ত করছেন মাসে 10,000 টাকা সঞ্চয় করবেন। সঞ্চয়ের এই 10,000 টাকা 30% টাকা চলে যাবে বিবিতে, 10% টাকা চলে যাবে শেয়ার মার্কেটে। বাকি কত পার্সেন্ট আছে? 60 আছে, এক্স্যাক্টলি তাই। এই 60% টাকা আমাদের কোম্পানি ব্যাংক সহ নির্দিষ্ট 12টা খাতে বিনিয়োগ করে। খাতগুলো কি কি? ফ্যাক্টরি, গার্মেন্টস, মেল ইন্ডাস্ট্রি, বড় বড় বিজনেসম্যান, রিয়েল এস্টেট, ডেভেলপার, আদার্স কোম্পানিতে আমাদের কোম্পানি টাকাগুলো বিনিয়োগ করে। ধরেন আপনার কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে আপনি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা করতে পারবেন? অনলি ফর 10,000 টাকা দিয়ে সম্ভব না। এখন 1 লাখ মানুষে যদি 10,000 করে টাকা দেয়, টাকা হয় কত? 100 কোটি। একজনে 10,000 করে দিলে 1 লাখ মানুষে 100 কোটি টাকা হয়। 100 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি, গার্মেন্টস, মিল ইন্ডাস্ট্রি, কলকারখানা যে কোনো প্রজেক্ট দাঁড় করানো যাবে না, কারণ অ্যামাউন্ট বেশি, রাইট? আমাদের কোম্পানিতে গ্রাহক আছে 10 লাখ প্লাস। এই 10 লাখ প্লাস গ্রাহক আছে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে। কেউ 10,000, কেউ 20,000, কেউ 3,000, কেউ 1700, যার যেটা এবিলিটি বা যে যতটুকু ক্যাপাবল সে সেটা এখানে কি করতেছে? সঞ্চয় করতেছে। এই সঞ্চয়ের টাকাটা আমাদের কোম্পানি ফ্যাক্টরি, গার্মেন্টস, মিল ইন্ডাস্ট্রি, কলকারখানাতে বিনিয়োগ করে। যেহেতু আপনার 10,000 টাকা দিয়ে গার্মেন্টস হবে না, ফ্যাক্টরি হবে না, তাহলে 1 লাখ মানুষের টাকা হলে তো হবে। তাহলে আমাদের গ্রাহক আছে 10 লাখের উপরে, তাহলে আমাদের এই টাকাগুলো দিয়ে কোম্পানি বিনিয়োগ করতেছে। এখন এই বিনিয়োগ প্রক্রিয়াটা হালাল কিনা, সুদ মুক্ত কিনা, 100% জায়েজ পন্থাই হচ্ছে কিনা? আমাদের কোম্পানিতে একটা ইসলামী শরিয়া বোর্ড আছে। ধরুন বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ কমিটি আছে না? তাহলে কাবা শরীফ যে পরিচালিত হয়, সারা দুনিয়া মুসলমানের হৃদয়ের স্পন্দন কাবা শরীফ,
নামাজ পড়ুক আর না পড়ুক সবাই কিন্তু কাবা শরীফে একবার হইলে হজ করতে চায়, উমরা করতে চায়। ওই কাবা শরীফ পরিচালনা করার জন্য সৌদি আরবের সরকার সৌদির বড় বড় শাহেদদেরকে নিয়ে 42 জন আলেম বাছাই করছে সারা দুনিয়ার মুসলিম কান্ট্রি থেকে। এই 42 জন আলেমের মধ্য থেকে একজন আলেম বাছাই করছে বাংলাদেশ থেকে, লাখ লাখ আলেম থেকে একজন আলেম, ওনার নাম হচ্ছে আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেব। ওই কামাল উদ্দিন জাফরি সাহেব হচ্ছে কাবা শরীফ পরিচালনা কমিটির 42 জনের অন্যতম একজন। ওই 42 জনের মধ্য থেকে যাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বেশি এরকম 10 জনকে আলাদা করছে। 10 জনের অন্যতম হচ্ছে কামাল উদ্দিন জাফরি সাহেব। এই যে বড় হজ শুরু হইব সামনের সপ্তাহ থেকে, ঠিক আছে? আমরা কয়েকদিন পরে ইনশাল্লাহ হজে যাবো কোম্পানি থেকে। কাবা শরীফের গিলাফ বছরে একবার পরিবর্তন হয়, এটা কি জানেন? হজ করছেন তো না? আচ্ছা, আল্লাহ আমার 2বার করাইছে। কাবা শরীফের গিলাফ বছরে একবার পরিবর্তন হয়। ওই কাবা শরীফের ভিতরে 10 জন ব্যক্তি ঢুকতে পারে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, তারপর হচ্ছে সৌদি আরবের বাদশা, 3 নাম্বার হচ্ছে কামাল উদ্দিন জাফরি সাহেব। তাইলে ওনার যোগ্যতা, দক্ষতা এবং আল্লাহ কবুল না করলে এত বড় জায়গায় যেতে পারতো না। এটা গড গিফটেড। ওকে, ওই কামাল উদ্দিন জাফরি সাহেব হচ্ছে আমাদের কোম্পানির শরিয়া বোর্ডের চেয়ারম্যান। এখন পাবলিকের টাকাটা যে বিনিয়োগ করতেছে ফ্যাক্টরি, গার্মেন্টস, কলকারখানা, এই সমস্ত প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রক্রিয়াটা হালাল কিনা? ধরেন একটা ফ্যাক্টরি আমাদের কাছে 5,000 টাকা লোন চাইছে সোনালীতে। এখন উনিরা কোন কোন জায়গায় টাকাটা বিনিয়োগ করবে? একটা ফাইল সাবমিট করে না নাকি? অবশ্যই আপনারা যে বিভিন্ন ইয়াতে বিনিয়োগ করে ফাইল সাবমিট করে না? অডিট হয়, ফাইল সাবমিট করে। ধরেন 5,000 কোটি টাকা লোন চাইছে সোনালীর কাছে। সোনালী যখন এই ফাইলটা সাবমিট করছে সোনালীতে, সোনালী ফাইল ধরে না। সোনালীর ফাইলটা সরাসরি শরিয়া বোর্ডে পাঠায় আগে। এজ এ মুসলমান হিসেবে সুদ খাওয়া যাবে না, হারাম লেনদেন করা যাবে না, কারণ ম্যান ইজ মর্টাল টুডে টুমরো এনি টাইম। সো অল টাইম প্রিপেয়ার থাকতে হবে আমাকে হাসরের মাঠে যে আল্লাহর সামনে মৃত্যুর পরে দাঁড়াতে হবে এই জন্য। এম আই রাইট? এখন কামাল উদ্দিন জাফরি সাহেবের কাছে যখনই চলে যাই, উনি শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে বুট বসে বৈশা 15 দিন 1 মাস সময় নেই, ওই যেখানে টাকা বিনিয়োগ হবে ওইখানে ওনারা চলে যায় সজ্ঞানে সরজমিনে। ওনারা কি করে? থিসিস করে, অ্যানালাইসিস করে, ইনভেস্টিগেশন করে, যাচাই বাছাই করে। করার পরে যদি ওনারা মনে করে যে বিনিয়োগের যে প্রক্রিয়া এটা হালাল, সুদমুক্ত, দেন টাকাটা এখানে বিনিয়োগ হয়, তাহলে হালাল হারামের বিষয় ক্লিয়ার। ওকে, এখন ফ্যাক্টরি, গার্মেন্টস, মেল ইন্ডাস্ট্রিতে ফেরদৌস ওই হাফিজ ভাই কাজ করে কারা? বিভিন্ন ওয়ার্কাররা আমাদের এক কথায় পাবলিক। কাজ করার পরে মাস শেষে তারা কি পায়? বেতন পায়। বেতনের একটা অংশ টাকা দিয়া তারা চলে, আর একটা অংশ টাকা দিয়ে তারা কি করে? সঞ্চয় করে। এই টোটাল বিষয়টাকে বলা হয় অর্থনৈতিক চক্র। অর্থনৈতিক চক্র ইংরেজিতে বলা হয় ইকোনমিক সাইকেল। টাকাটা কি এক জায়গায় আছে না রিসাইকেলিং হচ্ছে? টাকা রিসাইকেলিং। পাবলিক টাকা সঞ্চয় করতেছে, এই সঞ্চয় টাকা দিয়া পাবলিকের টাকা দিয়ে ফ্যাক্টরি, গার্মেন্টস হইতেছে, ওইখানে আবার পাবলিক কাজ করে, ওইখানে পাবলিক আবার বেতন পাইতেছে, কিছু টাকা দিয়ে নিজেরা চলে, আবার কিছু টাকা সঞ্চয় করে, টাকাটা টোটালি রিসাইকেলিং হচ্ছে। এই রিসাইকেলিংকে বলা হয় ইন্স্যুরেন্স। উন্নত দেশে 100% মানুষের বীমা আছে। বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আপনার বীমা করা বাধ্যতামূলক উন্নত দেশে, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, জার্মান, চাইনা, যত দেশ আছে। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে 98.4% মানুষের বীমা আছে। তাইলে এই তথ্যটা আমি পেলাম কোথায় যে 100% মানুষের বীমা, 98.4% মানুষের বীমা? গুগল তো আমরা বুঝি নাকি? আপনি যখন গুগলে ঢুকবেন হাফিজ ভাই, তখন আপনি গুগল আপনাকে তথ্য দিবে যে কোন দেশে কত % মানুষের বীমা আছে। এই যে আমি ডাইরেক্ট গুগলে ঢুকে গেলাম, দেখেন আমি লিখছি লিস্ট অফ কান্ট্রিজ হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ, আছে না? লিস্ট অফ কান্ট্রিজ হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ, কোন দেশে কত % মানুষের বীমা আছে উইকিপিডিয়া বলবে। উইকিপিডিয়া কি একটা অথেন্টিক প্ল্যাটফর্ম না? ওই যে দেখেন উইকিপিডিয়া চলে আসছে। উইকিপিডিয়া দেখেন কোন দেশে কত % মানুষের বীমা আছে। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মান, ডেনমার্ক, ফিলিপাইন, গ্রিস, ইটালি, সব দেশে কত %? টাকা আছে মোটামুটি 100%। মোটামুটি কি সব 100? আচ্ছা, আসে ইসলামী রাষ্ট্রগুলোতে কত পার্সেন্ট? আমাদের পার্শ্ববর্তী দেশ কত? ইন্ডিয়া। ইন্ডিয়া কত %? 4%। 98.4। এটা দেখেন ইউনাইটেড স্টেট, ওই যে ইউনাইটেড স্টেট, রাইট? ইউনাইটেড স্টেট মানে সমস্ত আরব আমিরাত। ইউনাইটেড স্টেট কত %? 91.2% মানুষের বীমা আছে সমস্ত আরব দেশে। আরব দেশ বলতে সৌদি, মিশর, সুদান, সোমালিয়া, কাতার, মালয়েশিয়া, যত আরব দেশ আছে ইউনাইটেড স্টেট বলে। ওই আরব দেশে আছে 91.2% মানুষের বীমা। আচ্ছা, ইউনাইটেড স্টেট, সৌদি আরব বলে না। ওকে, তারপরে হচ্ছে প্যারাগুয়া, লাস্টে কত %? 27%। 27%। তাইলে আমি এটা গুগল থেকে আপনাকে দেখাইতে সক্ষম হয়েছি।
আসে। এখন আমাদের বাংলাদেশের নাম কিন্তু এটাতে নাই। কেন নাই? বাংলাদেশে আছে অনলি 5% মানুষের বিমা, অনলি 5% মানুষের বিমা। তাহলে উন্নত দেশের তুলনা হাফিজ ভাই বাংলাদেশ কত পার্সেন্ট পিছিয়ে আছে? বহুত 95% পিছিয়ে আছে। কিভাবে পিছিয়ে আছে দলিল নেন। সৌদি আরবের 1 টাকা বর্তমানে বাংলাদেশে কত টাকা? ধরেন 33 টাকা। আমি কয়দিন আগে কিন্তু কয়েক মাসে গোমরা করে আসছি। আমি রিয়েল কিনা নিছি, কারণ বাংলা টাকা দিয়ে তো কেনাকাটা খাওয়া দাওয়া চলবে না। তখন 30 টাকা মতো ছিল আর কি। আচ্ছা আচ্ছা, আমি নিছি হয়েছে 32 টাকা 80 পয়সা করে কিনে নিছিলাম, কারণ খাওয়া দাওয়া কেনাকাটার জন্য তো বাংলা টাকা চলবে না ওইখানে। সৌদি রিয়াল লাগবে অথবা ডলার লাগবে। আমি ডলারও নিছি, রিয়ালও নিছি, দুইটাই আমি কিনে নিছি, মতিঝুল থেকে কিনে নিছি। এখন সৌদি আরবের 1 টাকা বাংলাদেশে 33 টাকা, কুয়েতের 1 টাকা বাংলাদেশে কত জানেন বর্তমানে? 400 কয় টাকা? 412 টাকা। আমার ছোট ভাই কুয়েত থেকে, আমি জানি। ওকে, ডলার 125 টাকা প্লাস। তাহলে সব দেশের টাকার মান বেশি না? সব দেশের টাকার মান বেশি, বাংলাদেশের টাকার মান কম কেন? বাংলাদেশে 5% মানুষের বিমা আছে, টাকাটা রিসাইকেলিং হচ্ছে না। সালমান এফ রহমান 1000 কোটি টাকার মালিক, যেমনি হইও তার টাকা দিয়ে অন্য কেউ উপকৃত হওয়ার সুযোগ নাই। একদম উন্নত দেশে সবাই বিমা থাকার কারণে টাকাটা আসতেছে বিমা কোম্পানিতে, বিমা কোম্পানি বিনিয়োগ করতেছে, ওইখানে আবার পাবলিক কাজ করতেছে, রিসাইকেলিং হচ্ছে, যার কারণে টাকার ভ্যালু বেশি উন্নত দেশে। এখন আমাদের দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার জন্য আমাদের দেশের যারা সরকার প্রধান আছে তারা আবেদন করছে ওয়ার্ল্ড ব্যাংকে। আপনি কি জানেন? নট অনলি বাংলাদেশ বাট অলসো এভরি কান্ট্রি, অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মনিটরিং করে ওয়ার্ল্ড ব্যাংক। সারা পৃথিবীর সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক পরিচালনা করে। বিশ্ব ব্যাংকের কাছে আবেদন করছে যে আমাদের বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। বিশ্ব ব্যাংক বলছে অবশ্যই আপনাদেরকে স্বীকৃতি দিব, তবে একটা শর্ত ফিল আপ করে আসেন। 100% জনগণের মধ্যে 80% জনগণকে বিমার আওতায় আনতে হবে। বিশ্ব ব্যাংক বলছে 80% পকেটিং বাই করে, আবার 80% জনগণকে বিমার আওতায় নিয়ে আসতে হবে। এখন বিশ্ব ব্যাংক এই কথা বলছে আমাদের দেশের সরকারকে। যে কোনো দেশের সরকার যদি মনে করে আমি আমার দেশে এটা প্রতিষ্ঠিত করতে চাই, সরকার চাইলে পারে না? ধরেন আমি যখন স্কুলে ভর্তি হয়েছি, জন্ম নিবন্ধন লাগছে, আপনার আমার আমলে লাগছে? এখন লাগে কিনা? এখন 100% লাগে। শুধু জন্ম নিবন্ধন না, অনলাইন সহ? তাহলে আপনার আমার আমলে লাগে না, এখন লাগছে। তাহলে আপনার আমার আমলে সরকারের চাহিদা ছিল না, এটা রাষ্ট্রের কোনো চাহিদা ছিল না। এখন এটা রাষ্ট্রীয় চাহিদা সরকার ফুলফিল করছে কিনা? অনলাইন জন্ম সনদ ছাড়া আপনার স্কুলের বাচ্চার ভর্তি নিব না, রাইট? নাম্বার 2, সরকার বলছে সিম রেজিস্ট্রেশন করার জন্য। তখন পাবলিক স্যার দোকানে বসে রাস্তাঘাটে বসে বলতেছে সরকারের খায়াল হয়ে কাম নাই, সমালোচনা করে সরকারের, মানে সিম রেজিস্ট্রেশন করতে করবো না, দেখি সরকার কি করে। একদিনে যখন সরকার 3.5 কোটি সিমের রেজিস্ট্রেশন বন্ধ করে দিছে, করে নাই? 3.5 কোটি সিমের রেজিস্ট্রেশন যখন সরকার একদিন বন্ধ করে দিছে, সিম যখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন আমরা এনআইডি কার্ড নিয়ে মেঘে বিজ্জে রোদ্রে দাঁড়ায় থাকে লাইন ধইরা সিম রেজিস্ট্রেশন করে না কয়েক বছর আগে করছেন কিনা? তাহলে সরকার মনে করছে সিম রেজিস্ট্রেশন করতে করবো, 5 আঙ্গুলের ফিঙ্গার নিব, ওই বায়োমেট্রিক পদ্ধতির চাপ নিয়ে এটা করতে হবে, সরকার করছে না। এখন আপনি যদি সিম কিনেন, আপনার অটোমেটিক মাইন্ডসেট হবে যে সিম কিনলো এনআইডি কার্ড লয়ে যেতে হবে, চাপ দিতে হবে আঙ্গুলে। এটা মাইন্ডসেট আপ, গভর্নমেন্ট এটাকে জরুরি মনে করছে, এটা ফুলফিল করছে রাষ্ট্রের জন্য। নাম্বার 3, আপডেট লেটেস্ট এন্ড গ্রেটেস্ট নিউজ। করোনা টিকার কথা যখন সরকার বলছে করোনা টিকা দিতে হবে, তখন আলেমুলামারা সর্বপ্রথম বিরোধিতা করছে যে করোনা টিকা দেওয়া যাবে না, এটার মধ্যে বিদুর্মীদের চাল আছে, বিদুর্মীর এটার মধ্যে নাপাক কিছু মিশাইছে। বিরোধী দল যারা করে, বিরোধী দল বলছে শেখ হাসিনা টিকা দিবে না। শেখ হাসিনা বলেন আর সরকার বলেন কাউকে কি বাড়ির থেকে জোর করে ধরে এনে টিকা দেওয়া হয়েছে? টিকা কিন্তু আমরা সবাই দিছি। কিভাবে? বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, হাসপাতালে যাবেন, বিদেশ যাবেন, পাসপোর্ট করবেন, ইমিগ্রেশনে ঢুকবেন, টিকা কার্ড ছাড়া হবে না। আমি 4টাই দিছি। দিছেন না? আমি 2টা দিছিলাম চাপে বইরা। পরে যখন আমরা হজে গেছি তখন ইমিগ্রেশনে আমাদেরকে ট্রাভেলস থেকে গ্রুপে ইয়ে দিয়ে দিছে যে সুরক্ষা.com থেকে করোনা সার্টিফিকেট নিয়ে যেতে, ভ্যাকসিন যারা দিছে সুরক্ষা.com তো বুঝে, সুরক্ষা.com থেকে সার্টিফিকেট নিয়ে যেতে। পড়ছি বিপদে, পরে আরেকটা তাড়াতাড়ি দিছি খুঁজে বাইর কইরা দিয়ে সার্টিফিকেট বাইর করে পরে এটা ইমিগ্রেশনে গেছে। যেটা তার ইমিগ্রেশন হইতো না। এখনই কি এখনো লাগে? এখন মনে একটু শিথিল হয়েছে, এখন একটু শিথিল হয়েছে, তা আমাদের সময় লাগছে আর কি। আমরা কয়েক মাস আগে উমরা করে আসলাম। ওকে, তারপরে সুরক্ষা.com থেকে নিয়ে গিয়ে দিতে সরকার কি করোনা টিকা বাধ্যতামূলক করছে, জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করছে, এনআইডি বাধ্যতামূলক করছে। রাষ্ট্রের জন্য যেটা সরকার প্রয়োজন মনে করে সরকার এটা পাবলিককে বাধ্যতামূলক করে না। এখন সরকারের কত পার্সেন্ট মানুষের বিমা লাগবে? 80%।
80% মানুষের বিমা যে সরকারের লাগবে এই কথা কে বলছে? ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংক বলছে 80% মানুষের বিমা যদি হয় তাহলে আমাদের দেশ কিসের স্বীকৃতি পাবে? মধ্যমায়ের দেশ, মিডল ইস্ট কান্ট্রি। মধ্যমায়ের দেশের স্বীকৃতি এখন বর্তমানে আমাদের দেশ কোন দেশে আছে জানেন? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড না, ফার্স্ট ওয়ার্ল্ড তো হচ্ছে ইউরোপ আমেরিকা, ঠিক আছে? আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। মধ্যমায়ের দেশের স্বীকৃতি যদি একবার পেতে পারে তাহলে উন্নত দেশগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমাদেরকে সুযোগ সুবিধা দিবে, বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দিবে। এই জন্য মধ্যমায়ের দেশে স্বীকৃতি লাগে, আর স্বীকৃতির জন্য 80% মানুষের বিমা লাগে। সরকার ডেডলাইন ঘোষণা করছে 2027 সাল। 27 সালের ভিতরে 80% মানুষের বিমা হাসিনা একটা পদক্ষেপ নিয়েছিল। ওকে, এই বিষয়টা আসলে হাসিনা না, এটা রাষ্ট্রীয়। আমরা অনেক সময় দলীয় এবং রাষ্ট্রীয় বুঝি না। হাসিনার আমলে অনেকগুলো রাস্তাঘাটের কাজ সে চালু করছিল। হাসিনা চলে যাওয়ার কারণে কি রাস্তাঘাটের কাজ অফ আছে? হ্যাঁ, হাসিনা যাওয়ার, আওয়ামী লীগ দল ক্ষমতা থেকে যাওয়ার কারণে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙছে, আওয়ামী লীগের ক্লাব ঘর ভাঙছে, আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলছে। বাট কোনো সরকারি স্থাপনা ভাঙছে? ধরেন সরকারি মেডিকেল ভাঙছে, না সরকারি কলেজ ভাঙছে, না। সরকারি কলেজ, সরকারি মেডিকেল, এগুলো কি রাষ্ট্রীয় স্থাপনা? আর আওয়ামী লীগের ক্লাবঘর, নেতাদের বাড়ি, ওবায়দুল কাদেরের বাড়ি ফুইরা চাই কি? এটা হচ্ছে দলীয় স্থাপনা। তাহলে দলীয় এক জিনিস, রাষ্ট্রীয় এক জিনিস। অবশ্যই। ওকে, 27 সালের ভিতরে 80% মানুষের বিমার আওতায় আনতে হবে, এটা যেই সরকারই হোক, কারণ এটা বিশ্বব্যাংক বলছে, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখন 27 সালের ভিতরে 80% মানুষকে বিমার আওতায় আনবে। আনার জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে আমি আপনাকে সংসদের কিছু গেজেট দেখাই। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে MLM এর কোনো নীতিমালা নাই বাংলাদেশে, ঠিক আছে? ওই যে দেখেন লেখাটা একটু পড়েন। ইদ্রা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। শিক্ষা বীমা বাধ্যতামূলক হচ্ছে। উপার্জনকারী ব্যক্তি হিসাবে পিতামাতার মৃত্যু বা অক্ষমতা অনিশ্চয়তায় ফেলে দেয় সন্তানের শিক্ষা গ্রহণ। আর্থিক সংকটে স্কুল থেকে ঝরে পড়ার ঘটনাও কম নয়। অভিভাবকের মৃত্যু বা শারীরিক অক্ষমতার পরেও সন্তানের শিক্ষা গ্রহণ যাতে অব্যাহত থাকে সেজন্য স্কুল ব্যাংকিংয়ের সঙ্গে শিক্ষা বীমা বাধ্যতামূলক করছে কে? সরকার। খেয়াল করে জন্মার সাথে সাথে যদি এই ধরনের একটা ব্যবস্থা করা যায় যে একটা বিমা বাবা মা করে রাখবে, শিক্ষা বিমা, যে সেই ছেলে মেয়ে যখন বড় হবে ওই বিমা টাকা দিয়ে সেই ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে। বিমা মানে হচ্ছে একটা আমানত, আপনি একটা আমানত রাখছেন, সেই আমানতটা যথাযথভাবে যেন সময় মতো বাধ্যতামূলক হচ্ছে শিক্ষা বীমা। খেয়াল করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2 ঢাকা 2021 সালে চিঠি পাঠাচ্ছে। এই যে দেখেন 2021, এটা কিন্তু গেজেট। শিক্ষা বীমা বাস্তবায়নের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের তথ্য প্রেরণ। শিক্ষা বীমা বাস্তবায়নের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের তথ্য প্রেরণ। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠাইছি। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটা? রাইট। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার আওতায় আসছে ঢাবির শিক্ষার্থীরা। ঢাবি মানি ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার আওতায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন ওরা যে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার আওতায় আসছে, এটা হচ্ছে আপনি স্বাস্থ্য বীমা ও জীবন বীমার আওতায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওকে, স্যার আপনি আগে বাড়ান। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বীমার আওতায় আসছে রাবির শিক্ষার্থীরা, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা বিশ্ববিদ্যালয়ে একটা বিমা থাকেই, অ্যাডমিট শুরু করার সাথেই ওখানে একটা বিমা চালু হয়। তা আমরা যেরকম লোন নিই, যারা লোন কারবার করে তাদের একটা চালু করলে বিমা চালু হয়। সবই সবই কেটে গেছে মনে। ওকে, দেখেন এটা কত সালের চিঠি ভাই? প্রজ্ঞাপন 2024, 4 মার্চ 2024। বিষয় দেখেন, এটা কে একটা পাঠাচ্ছে? বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে চিঠি গেছে। আমার কে জানি ফোন দিছিল। এটা কেটে গেছে গান, ওই দিন অনেক কিছু ডিলিট করছে, নিশ্চিত কেটে গেছে গান। হ্যাঁ, হ্যালো, বুঝতে পেরেছেন? বুঝে স্কিপ করা যায়।
অফ না করে স্কিপ আছে হাতে টিপ দিও না, আবার বন্ধ হয়ে যাবে। স্কিপ বুঝো নি, বন্ধ করো না। হ্যাঁ করা যাক। বলেন বলেন, শেষ করে নেন। 2 ঘন্টা লাগবো। আপনি 2 ঘন্টা পরে, আমি 2 ঘন্টা। আপনার 4 ঘন্টা দিব। হ্যাঁ 4 ঘন্টা যেতে পারবেন না, করেন। ওকে বুঝছি। 1 মিনিট আমি কথা বলবো। 2 ঘন্টা পরে চলে যাবেন গা, এটা পারবেন না। এই যে